হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 6-এর ভূগোল বইয়ে আমাদের দেশ ভারত নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিবে। ওকে, তাহলে চলো এবার আমরা তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো, আমি প্রথমে পয়েন্ট করেছি ভারতের সাধারণ পরিচয়। ভারতের এই সাধারণ পরিচয় থেকে যে যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে তা দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কি? উত্তর, ভারত। 2 নম্বর প্রশ্ন, উপসাগর কাকে বলে? উত্তর, 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। তারপর 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, উপদ্বীপ কাকে বলে? উত্তর, 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। তারপর 4 নম্বর, ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কোন রেখা? উত্তর, কর্কট ক্রান্তি রেখা। তারপর 5 নম্বর, ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন রেখা? উত্তর, 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তারপর 6 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? উত্তর, কন্যাকুমারিকা। দেখো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্রশ্নোত্তরগুলি ভালো করে মুখস্থ করবে। তারপর 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটির নাম কি? উত্তর, ইন্দিরা পয়েন্ট। তারপর 8 নম্বর, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? উত্তর, কর্কট ক্রান্তি রেখা ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এই 6টি রাজ্যের উপর দিয়ে গেছে। তারপর 9 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কয়টি? উত্তর, 28টি। 10 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? উত্তর, 9টি। তারপর 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় রাজধানী অঞ্চলটির নাম কি? উত্তর, নিউ দিল্লি। তারপর 12 নম্বর প্রশ্ন, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কি ছিল? উত্তর, ভাষা। 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? উত্তর, 22টি। তারপর 14 নম্বর প্রশ্ন, ভারতের সংযোগকারী ভাষা কি? উত্তর, ইংরেজি। 15 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষেত্রফল কত? উত্তর, ভারতের ক্ষেত্রফল 32,87,782 বর্গ কিমি। 16 নম্বর, ভারতের জনসংখ্যা কত? উত্তর, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা প্রায় 121 কোটি। 17 নম্বর, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর, দ্বিতীয়। 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশটির নাম কি? উত্তর, চীন। 19 নম্বর, ভারতের রাজধানীর নাম কি? উত্তর, নিউ দিল্লি। এবার 20 নম্বর, ভারতের বৃহত্তম শহরের নাম কি? উত্তর, মুম্বাই। দেখো, আমি যে যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই খাতা কলমে এগুলি লিখে নিয়ে ভালো করে মুখস্থ করবে। ওকে, এবার 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের বৃহত্তম শহরের নাম কি? উত্তর, মুম্বাই। 21 নম্বর, ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কি? উত্তর, রাজস্থান। 22 নম্বর, ভারতের ক্ষুদ্রতম রাজ্যটির নাম কি? উত্তর, গোয়া। 23 নম্বর, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যটির নাম কি? উত্তর, উত্তরপ্রদেশ। 24 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যটির নাম কি? উত্তর, সিকিম। 25 নম্বর, প্রতিবেশী দেশ কাকে বলে? উত্তর, কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। এবার 26 নম্বর, ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। উত্তর, ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম হলো বাংলাদেশ ও নেপাল। 27 নম্বর প্রশ্ন, নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? উত্তর, নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম। এবং ভুটানের সঙ্গে স্পর্শ করে আছে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুণাচল প্রদেশ। 28 নম্বর, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? উত্তর, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। ওকে, এই ছিল তোমাদের ভারতের সাধারণ পরিচয় থেকে প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। ওকে, 29 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয়টি অঞ্চলে ভাগ করা যায় ও কি কি? উত্তর, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, যথা: 1 নম্বর, উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। 3 নম্বর, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4 নম্বর, পশ্চিমের গুরু অঞ্চল ও 5 নম্বর,
উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এবার 30 নাম্বারটি দেখে নাও। উত্তরের পার্বত্য অঞ্চলটির অবস্থান লেখো। উত্তর, এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করেছে। 31 নাম্বার, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তর, কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন হলো ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। 32 নাম্বার, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তর, গডউইন অস্টিন। 33 নাম্বার, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর, সিয়াচেন। 34 নাম্বার, হিমালয় কথার অর্থ কি? উত্তর, হিমালয় কথার অর্থ হলো বরফের গৃহ। দেখো আমি এখানে ব্র্যাকেটে লিখেছি হিম যোগ আলয়, মানে হিমালয় কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো হিম যোগ আলয়। 35 নাম্বার, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তর, মাউন্ট এভারেস্ট। 36 নাম্বার, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? উত্তর, কাঞ্চনজঙ্ঘা। 37 নাম্বার, পর্বত শ্রেণী কাকে বলে? উত্তর, অনেকগুলো পর্বত সারিবদ্ধভাবে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে। 38 নম্বর প্রশ্ন, উপত্যকা কাকে বলে? উত্তর, দুটো পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে। 39 নম্বর প্রশ্ন, গিরিপথ কাকে বলে? উত্তর, দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। এবার 40 নাম্বার, হিমবাহ কাকে বলে? উত্তর, চলমান বরফের স্তূপকে হিমবাহ বলে। দেখো তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখো তাহলে তোমাদের আমাদের দেশ ভারত থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না। ওকে, 41 নম্বর প্রশ্নটি দেখে নাও। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ ড্যাশ? উত্তর, মাউন্ট এভারেস্ট। দেখো এগুলো কিন্তু তোমাদের শূন্যস্থানও আসতে পারে, তাই তোমাদের শূন্যস্থান আকারে আমি এখানে লিখে দিয়েছি। 42 নাম্বার, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ ড্যাশ? উত্তর, গডউইন অস্টিন। 43 নাম্বার, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ ড্যাশ? উত্তর, গডউইন অস্টিন। 44 নাম্বার, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ ড্যাশ? উত্তর, কাঞ্চনজঙ্ঘা। তারপর 45 নম্বরটি দেখে নাও। দুন কাকে বলে? উত্তর, শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেহরাদুন। 46 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান নদীর নাম কি? উত্তর, গঙ্গা নদী। 47 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তর, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। 48 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর প্রধান শাখাটি ড্যাশ নামে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, পদ্মা নামে। 49 নম্বর, ভারতের দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর, গঙ্গা নদী, যার দৈর্ঘ্য 2525 কিমি। 50 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর দুটি উপনদীর নাম লেখো। উত্তর, গঙ্গা নদীর দুটি উপনদী হলো যমুনা ও গোমতী। এবার 51 নাম্বার, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? উত্তর, মেঘনা নামে পরিচিত। এবার 52 নাম্বার, গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমাদের আসে 2 নম্বরের জন্য, তাই তোমরা অবশ্যই ভালো করে নিবে। উত্তরটি দেখে নাও। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য বেশি হলেও এই নদীর খুব সামান্য অংশ অরুণাচল প্রদেশ ও অসমের কাছে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। অপরদিকে গঙ্গার বেশিরভাগ অংশই ভারতের মূল ভূখণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গাকে ভারতের দীর্ঘতম নদী বলা হয়। ওকে, এবার তোমরা 53 নম্বর প্রশ্নটি দেখে নাও। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর, ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে আমাদের দেশ ভারতে। নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। 54 নম্বর প্রশ্নটি দেখে নাও। পশ্চিমঘাট পর্বতের আরেক নাম? দেখো আমি এটা কিন্তু এখানে ভালো মতো প্রশ্ন আকারেও দেইনি, এটা তোমাদের যেমন এমসিকিউ আসে না, ঠিক সেরকম ভাবে আমি এখানে লিখেছি, মানে আমি শুধু ডিরেক্ট এখানে সঠিক উত্তরটি লিখেছি। ওকে, তোমরা ভালো করে রাখবে, কিন্তু এগুলো তোমাদের এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। ওকে, পশ্চিমঘাট পর্বতের আরেক নাম? উত্তর, সহ্যাদ্রি। 55 নাম্বার, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর, আনাইমুদি। 56 নাম্বার, ভারতের বৃহত্তম হিমবাহ? উত্তর, সিয়াচেন। 57 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র যে রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে তা হলো অরুণাচল প্রদেশ। 58 নাম্বার, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ? উত্তর, মাউন্ট এভারেস্ট। 59 নাম্বার, চলমান বরফের স্তূপ ড্যাশ নামে পরিচিত? উত্তর, হিমবাহ নামে পরিচিত। এবার 60 নাম্বার,
সিন্ধু নদের মোহনা, উত্তর আরব সাগর। 61 নাম্বার, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ, উত্তর মাজুলি। 62 নাম্বার, গঙ্গা নদীর মোহনা, উত্তর বঙ্গোপসাগর। 63 নাম্বার, গঙ্গার প্রধান উপনদী, উত্তর যমুনা। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার করে তোমাদের বলতেছি, তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে না রাখো, তাহলে কিন্তু তোমরা আমাদের দেশ ভারত থেকে অনেক নাম্বারই মিস করতে চলেছো। তাই তোমরা অবশ্যই ভালো করে প্রশ্ন উত্তরগুলি মুখস্থ করে নেবে। ওকে, এবার 64 নাম্বারটি দেখে নাও। দুটি পর্বতের মাঝখানে সরু পথ ড্যাশ নামে পরিচিত, উত্তর গিরিপথ। 65 নাম্বার, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম, উত্তর মেঘনা। 66 নাম্বার প্রশ্ন, উৎস অঞ্চলের কাছে গঙ্গা যে নামে পরিচিত, উত্তর ভাগীরথী। এবার 67 নাম্বার, ব্রহ্মপুত্র নদীর উৎস ড্যাশ, উত্তর মানস সরোবর। 68 নাম্বার, বাংলাদেশে গঙ্গা যে নামে পরিচিত, উত্তর পদ্মা। 70 নাম্বার, তিব্বতে ব্রহ্মপুত্র যে নামে পরিচিত, উত্তর সাংপো। 61 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী কোথায় পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে, উত্তর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। এবার 72 নাম্বার, ব্রহ্মপুত্র নদের উৎস কোথায়, উত্তর ব্রহ্মপুত্র নদের উৎস তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং দং হিমবাহ। 73 নাম্বার, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ ড্যাশ নামে পরিচিত, উত্তর মেঘনা নামে। এবার 74 নাম্বার, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীটির নাম কি, উত্তর গোদাবরী। 75 নাম্বার, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, উত্তর গোদাবরী নদীকে। 76 নম্বর প্রশ্ন, উপকূল বলতে কি বোঝো, উত্তর যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয় তাকে উপকূল বলে। 77 নম্বর প্রশ্ন, উপকূলীয় সমভূমি কাকে বলে, উত্তর উপকূল অঞ্চলে বালি পলি নুড়ি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে উপকূলীয় সমভূমি বলে। এবার 78 নাম্বার, কয়াল কাকে বলে, উত্তর মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলে। 79 নাম্বার, দ্বীপপুঞ্জ কাকে বলে অথবা দ্বীপপুঞ্জ বলতে কি বোঝো, উত্তর চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলা হয়। 80 নাম্বার, দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো, উত্তর দুটি আগ্নেয় দ্বীপের নাম হলো আন্দামানের ব্যারেন এবং নারকোন্ডাম। 81 নাম্বার, প্রবাল কি, উত্তর প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী। 82 নাম্বার, প্রবাল দ্বীপ কিভাবে তৈরি হয়, উত্তর কোটি কোটি প্রবালের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। ওকে, এবার দেখো আমি পয়েন্ট করেছি ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু থেকে তোমাদের যে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। 83 নাম্বার, সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন, উত্তর আমরা জানি উচ্চতা যত বেশি হয় তত ঠান্ডা বাড়ে, তাই সিমলা যেহেতু পার্বত্য অঞ্চল তাই সিমলাতে বেশি ঠান্ডা পড়ে। 84 নাম্বার, রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রার প্রসার খুব বেশি হয় কেন, উত্তর রাজস্থানের মরু অঞ্চলের বালি তাপের সুপ্রবাহী বলে সূর্য রশ্মি থেকে নির্গত তাপ খুব দ্রুত শোষণ করতে পারে, ফলে উত্তপ্ত বালুরাশির জন্য দিনের বেলা তাপমাত্রা অত্যধিক বেশি হয়। আবার সূর্যাস্তের পর বালি দ্রুত তাপ হ্রাস করে শীতল হয়ে পড়ে। এই কারণে রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রার প্রসার খুব বেশি হয়। 85 নাম্বার, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন, উত্তর সমুদ্রের ধারে সারা বছরই সমভাবাপন্ন জলবায়ু বিরাজমান হওয়ায় সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয়। এবার 86 নাম্বারটি দেখে নাও, মালভূমি এলাকায় দিনের বেলা বেশি গরম লাগে কেন, উত্তর সাধারণত মালভূমি এলাকায় পাথরের পরিমাণ বেশি হয়। সূর্যরশ্মি আগত তাপ এই পাথর খুব দ্রুত শোষণ করে এবং সংলগ্ন আবহাওয়াকেও উত্তপ্ত করে তোলে, তাই মালভূমি এলাকায় দিনের বেলা বেশি গরম লাগে। এবার 87 নাম্বার, কোন স্থানের ড্যাশ অবস্থান সেই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, উত্তর অক্ষাংশগত। 88 নাম্বার, ভারতে কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন, উত্তর ভারতে কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশ নিরক্ষরেখার দিকে। এই নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই ভারতে কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয়। 89 নাম্বার, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা ড্যাশ থাকে, উষ্ণতা কমতে থাকে। এবার 90 নাম্বার, চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে, উত্তর সমুদ্র থেকে দূরে ঠান্ডা বা গরম দুটোই বেশি হয় বলে এই ধরনের জলবায়ুকে চরমভাবাপন্ন জলবায়ু বলে। 91 নাম্বার, সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে,
উত্তর, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরেই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একে সমভাবাপন্ন জলবায়ু বলে। 92 নাম্বার, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কি? উত্তর, মেঘালয়ের মৌসিনরাম। 93 নাম্বার, পৃথিবীর অন্যতম বৃষ্টি বিরল অঞ্চলটির নাম কি? উত্তর, রাজস্থানের থর মরুভূমি। 94 নাম্বার, ভারতের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সব থেকে বেশি? উত্তর, মৌসুমী বায়ুর প্রভাব সব থেকে বেশি। 95 নাম্বার, ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? উত্তর, জলবায়ুর বৈচিত্র্য থাকার সত্ত্বেও ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সব থেকে বেশি, তাই ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। এবার 96 নাম্বার, লু ও আঁধি বলতে কি বোঝো? উত্তর, গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় যে অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাকে লু বলে। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই তীব্র বায়ু প্রবাহে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে। অপরদিকে গরমকালে পশ্চিম ভারতে প্রচণ্ড তাপ প্রবাহের সাথে যে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে আঁধি বলে। 97 নাম্বার, কালবৈশাখী কাকে বলে? উত্তর, গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যার দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। 98 নাম্বার, ভারতে মৌসুমী বায়ুর আগমন কাল কখন? উত্তর, মে জুন মাসে। দেখো, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভালো করে মুখস্থ করে রাখবে। তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখে বুঝতে পারতেছো যে আমি তোমাদের কি ধরনের প্রশ্ন দিচ্ছি। এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কিন্তু ভালো করে এই প্রশ্নগুলি মুখস্থ করে নেবে, আমি বারবার বলতেছি কিন্তু। ওকে, এবার তোমরা 99 নম্বর প্রশ্নটি দেখে নাও। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল কখন? উত্তর, সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরু হলো মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। এবার 100 নম্বর, মৌসুমী বায়ুর প্রভাবে কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তর, মৌসুমী বায়ুর প্রভাবে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। 101 নাম্বার, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তর, শীতকালে ভারতীয় স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। ওকে, এবার দেখো আমি পয়েন্ট করেছি ভারতের মাটি। এবার তোমরা ভারতের মাটি থেকে যে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। 102 নাম্বার, মাটি কি? উত্তর, মাটি হলো ভূপৃষ্ঠের ওপরের পাতলা স্তর যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়। ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ, খনিজ পদার্থ, জল, বাতাস মাটি তৈরিতে সাহায্য করে। 103 নাম্বার, পলিমাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পলিমাটির বৈশিষ্ট্য। ক নাম্বার, মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়। খ নাম্বার, পলিমাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ করা যায়। 104 নাম্বার, খাদার বলতে কি বোঝো? উত্তর, ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। 105 নাম্বার, ভাঙর বলতে কি বোঝো? উত্তর, ভারতের নদী তীরবর্তীর পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত। 106 নাম্বার, ভারতের পলিমাটি কোথায় কোথায় দেখা যায়? উত্তর, ভারতে পলিমাটি উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও অসমের একটা বড় অংশে পলিমাটি দেখা যায়। 107 নাম্বার, কোন মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি? উত্তর, কালো মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি। 108 নাম্বার, কোন মাটি তুলো, আখ ও চীনাবাদাম চাষের জন্য আদর্শ? উত্তর, কালো মাটি। 109 নাম্বার, লাল মাটি কিভাবে সৃষ্টি হয়? উত্তর, রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে লাল মাটির সৃষ্টি হয়। 110 নাম্বার, লাল মাটির রং লাল হয় কেন? উত্তর, এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এর রং লাল হয়। 111 নাম্বার, ল্যাটেরাইট মাটির রং ইটের মতো গাঢ় লাল হয় কেন? উত্তর, লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল হয়। 112 নম্বর, ল্যাটেরাইট মাটিতে কি চাষ হয়? উত্তর, ল্যাটেরাইট মাটিতে চিনিবাদাম, জোয়ার, বাজরা, রাগি চাষ হয়। 113 নম্বর, মরু অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, মরু অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য। ক নাম্বার, খুব কম বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটির সৃষ্টি হয়। খ নাম্বার,
ল্যাটেরাইট মাটির জলধারণ ক্ষমতা কম এবং অনুর্বর হয়। গ নাম্বার, অত্যধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি হয়। দেখো আমি তোমাদের এখানে 3টি পয়েন্ট করে দিচ্ছি, তোমরা যে কোনো 2টি পয়েন্ট অবশ্যই মনে রাখবে। এবার 114 নাম্বারটি দেখে নাও, কোন মাটিতে মিলেট জাতীয় শস্য চাষ হয়? উত্তর, মরু অঞ্চলের মাটিতে। 115 নাম্বার, মিলেট জাতীয় শস্য বলতে কোন শস্যগুলোকে বোঝানো হয়? উত্তর, মিলেট জাতীয় শস্য বলতে প্রধানত জোয়ার, বাজরা, রাগি এসব শস্যকে বোঝানো হয়। 16 নাম্বার, পার্বত্য অঞ্চলের মাটিতে কি ভালো চাষ হয়? উত্তর, পার্বত্য অঞ্চলের মাটিতে জৈব পদার্থ বেশি থাকায় চা, কফি ও বিভিন্ন ধরনের মশলা এই মাটিতে খুব ভালো চাষ হয়। এবার 17 নাম্বার, মাটির কয়েকটি ব্যবহার লেখো। উত্তর, দেখো আমি পয়েন্ট করেছি মাটির ব্যবহার। 1 নাম্বার, কৃষি কাজ। 2 নাম্বার, জীবকুলের আবাসস্থল। 3 নাম্বার, পশুচারণ। 4 নাম্বার, বৃক্ষ ও বনভূমি সৃষ্টি। 5 নাম্বার, কুটির শিল্প। 6 নাম্বার, ঘরবাড়ি নির্মাণের উপাদান। 7 নাম্বার, প্রতিমা নির্মাণ। এবং 8 নাম্বার, পরিবেশের আর্দ্রতা রক্ষায় মাটির ভূমিকা অপরিসীম। 18 নাম্বার, মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়ার সত্ত্বেও এখানে বিশেষ চাষবাস করা যায় না কেন? উত্তর, মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়ার সত্ত্বেও এখানে বিশেষ চাষবাস করা যায় না, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টিতে মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। দেখো আমি কিন্তু পুরো অধ্যায়টি থেকে প্রশ্নগুলি খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছি, তাই অবশ্যই কিন্তু তোমাদের একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে, তাহলেই তোমরা এই পুরো অধ্যায়টি কমপ্লিট করতে পারবে। আর তোমরা যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে না পারো, তাহলে কিন্তু তোমরা কখনোই এত বড় একটি চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে না। তাই অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকো। ওকে, চলো এবার আমরা 19 নম্বর প্রশ্নটি দেখে নিই। মাটি ক্ষয়ের কারণগুলি লেখো। উত্তর, মাটি ক্ষয়ের কারণগুলি হলো: 1 নাম্বার, গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে, তবে আজকাল অতিরিক্ত গাছ কাটার ফলে উপরের স্তরের মাটি বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। 2 নাম্বার, খনিজ সম্পদ উত্তোলনের সময় বা বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হয়। 3 নাম্বার, এছাড়া বেশি পরিমাণে পশু চারণের ফলেও পরোক্ষভাবে মাটি ক্ষয় হয়। 120 নাম্বার, মাটি সংরক্ষণ করতে হলে আমাদের কি কি করা উচিত? উত্তর, মাটি সংরক্ষণ করতে হলে আমাদের যা যা করা উচিত তা হলো: 1 নাম্বার, পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নাম্বার, মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ করা বন্ধ করা উচিত। 3 নাম্বার, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4 নাম্বার, গাছ কাটা বন্ধ করা উচিত। এবং 5 নাম্বার, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। ওকে, এবার দেখো আমি পয়েন্ট করেছি ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এবার তোমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। 121 নাম্বার, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? উত্তর, মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ। 122 নাম্বার, ভারতে প্রায় ড্যাশ রকমের গাছ দেখা যায়? উত্তর, 5000 রকমের। 123 নাম্বার, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণভাবে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণভাবে 5 ভাগে ভাগ করা যায়, যথা: 1 ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 2 ক্রান্তীয় পাতাঝরা অরণ্য। 3 কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। 4 উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য। এবং 5 পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। 124 নম্বর, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্য: 1 নাম্বার, সারা বছর গাছের পাতা সবুজ থাকে। 2 নাম্বার, গাছের গুড়ি মোটা হয়। 3 নাম্বার, কাঠ শক্ত ও ভারী হয়। 4 নাম্বার, দৈর্ঘ্য অনেক বেশি হয়। দেখো আমি কিন্তু এখানে 4টি পয়েন্ট করেছি, তোমরা যে কোনো 2টি পয়েন্ট অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে। ওকে, এবার 125 নাম্বারটি দেখে নাও। কয়েকটি ক্রান্তীয় চিরসবুজ বৃক্ষের নাম লেখো। উত্তর, কয়েকটি ক্রান্তীয় চিরসবুজ বৃক্ষের নাম হলো রবার, রোজউড, গর্জন, মেহগনি ইত্যাদি। 126 নম্বর, কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য হলো: 1 অত্যধিক বাষ্পীভবনের জন্য গাছ মাটি থেকে জল কম পায়। 2 প্রস্বেদন কমাতে পাতাগুলো খুব ছোট হয়, কখনো কখনো কাঁটায় পরিণত হয়। 127 নম্বর, 2টি কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদের নাম লেখো। উত্তর, ফণিমনসা ও খেজুর। 128 নম্বর, ম্যানগ্রোভ অরণ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর,
ম্যানগ্রোভ অরণ্যে উপস্থিত উদ্ভিদদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 129 নাম্বার, বর্তমানে অরণ্য সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? উত্তর, অরণ্যের গুরুত্ব বুঝতে পেরে মানুষ এখন অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে। এর জন্য যে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা হলো: 1 নাম্বার, নিজের এলাকায় সবাই মিলে নদী, লাইব্রেরি, খেলার মাঠ, স্কুল, রাস্তাঘাট, পুকুর ও ধর্মীয় স্থান সংলগ্ন স্থানে গাছ লাগিয়ে গাছের সংখ্যা বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 2 নাম্বার, পশুচারের নিয়ন্ত্রণ করা হচ্ছে। 3 নাম্বার, চোরাচালানকারীদের বনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। 4 নাম্বার, আইন করে গাছ কাটা বন্ধ করা হচ্ছে। 130 নাম্বার, কোন দিনটি বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা হয়? উত্তর, 21শে মার্চ। 31 নাম্বার, সরলবর্গীয় গাছের পাতাগুলো কেমন দেখতে হয়? উত্তর, সরলবর্গীয় গাছের পাতাগুলো সুচল প্রকৃতির হয়। 132 নাম্বার, কাটা গাছের কাঁটাগুলো আসলে গাছের কোন অংশ? উত্তর, কাটা গাছের কাঁটাগুলো আসলে গাছের পাতা। 33 নাম্বার, কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। উত্তর, কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম হলো বাসক, নিম, শিংকণা, তুলসী, সর্পগন্ধা, চিরতা, কালমেঘ ইত্যাদি। 34 নাম্বার, বাসক পাতার উপকারিতা লেখো। উত্তর, বাসক পাতা সর্দি, কাশি সারায় ও ত্বক ভালো রাখে। দেখো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। হ্যাঁ, মানছি এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেক প্রশ্ন পড়তে হচ্ছে, তবে এটাও ঠিক, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের যথেষ্ট বড়। তাই অবশ্যই তোমাদের একটু বেশি করে খাটতে হবে এই চ্যাপ্টারের জন্য, বেশি করে পড়া মুখস্থ করতে হবে। বোঝা গেল? ওকে, 35 নাম্বারটি দেখে নাও। নিম পাতার উপকারিতা লেখো। উত্তর, নিম পাতা ত্বক, লিভার, দাঁত ও চুল ভালো রাখে। 36 নাম্বার, শিংকোনা গাছের উপকারিতা লেখো। উত্তর, শিংকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়, যা ম্যালেরিয়ার উপশম ঘটায়। 37 নাম্বার, তুলসী গাছের উপকারিতা লেখো। উত্তর, তুলসী গাছ হাঁপানি, সর্দি, কাশি ও পেটের অসুখের উপশম ঘটায় এবং হৃৎপিণ্ড ভালো রাখে। 38 নাম্বার, সর্পগন্ধা গাছের উপকারিতা লেখো। উত্তর, সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন তৈরি হয়, যা উচ্চ রক্তচাপ কমায়। 39 নাম্বার, চিরতা গাছের উপকারিতা লেখো। উত্তর, চিরতা গাছ লিভারের ও পেটের অসুখ সারিয়ে তোলে। 40 নাম্বার, কালমেঘ গাছের উপকারিতা লেখো। উত্তর, এই গাছ চামড়ার রোগ সারায় এবং অ্যান্টিবায়োটিকের কাজ করে। 41 নাম্বার, আয়ুর্বেদ চিকিৎসা বলতে কি বোঝো? উত্তর, ভারতে প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে। এর উপর ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে তার নাম আয়ুর্বেদ চিকিৎসা। দেখো, এবার আমি তোমাদের পয়েন্ট করেছি অরণ্য ও বন্যপ্রাণ। অরণ্য বন্যপ্রাণ থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে তোমরা সেগুলি দেখে নাও। 42 নাম্বার, পরিযায়ী পাখি কাকে বলে? উত্তর, শীতকালে শীত প্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলে। 43 নাম্বার, অভয়ারণ্য বলতে কি বোঝো? উত্তর, যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য করা হয় তাকে অভয়ারণ্য বলে, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। 44 নাম্বার, জাতীয় উদ্যান কাকে বলে? উত্তর, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 45 নাম্বার, কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? উত্তর, 1972 সালে। দেখো, এবার আমি তোমাদের পয়েন্ট করেছি ভারতের কৃষিকাজ। এই কৃষিকাজ থেকে তোমাদের যে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও। 46 নাম্বার, দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। উত্তর, তুলো ও পাট। 47 নাম্বার, দুটি পানীয় ফসলের নাম লেখো। উত্তর, চা ও কফি। 48 নাম্বার, ঝুম চাষ কাকে বলে? উত্তর, ভারতের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে ও পুড়িয়ে আলু সবজি চাষ করে। কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায়। এর নাম ঝুম চাষ। 49 নাম্বার, পাহাড়ি অঞ্চলে মাটির ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ করা হয় তাকে কি বলে? উত্তর, ধাপ চাষ। এবার 50 নাম্বারটি দেখে নাও। সবুজ বিপ্লব বলতে কি বোঝো? উত্তর, 60-এর দশকের শেষে ভারতের কৃষিতে বিরাট পরিবর্তন আসে। উচ্চ ফলনশীল বীজ, সার, জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বহুগুণে বেড়ে যায়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। 51 নাম্বার, দেখো, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসে, তাই তোমরা অবশ্যই এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আর এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে। ওকে, 51 নাম্বারটি দেখে নাও। গরমকাল
ইস টু ড্যাশ। তারপর শীতকাল ইস টু কমলালেবু। এখানে গরমকালের পরে যে ড্যাশ রয়েছে সেই ড্যাশই হবে আম। 52 নাম্বার, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য ইস টু পাইন। তারপরে ড্যাশ ইস টু সেগুন। তাহলে এই ড্যাশে হবে কিন্তু ক্রান্তীয় পাতাঝরা অরণ্য। তারপর 53 নাম্বার, চা চাষ ইস টু ঢালু জমি। তারপর ধান চাষ ইস টু ড্যাশ। এই ড্যাশে হবে পলিযুক্ত দোআঁশ মাটি। 54 নাম্বার, ম্যানগ্রোভ ইস টু পশ্চিমবঙ্গ। তারপর পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য ইস টু ড্যাশ। এই ড্যাশে হবে জম্মু ও কাশ্মীর। তারপর 55 নাম্বার, উচ্চ রক্তচাপ ইস টু ড্যাশ। তারপর ম্যালেরিয়া ইস টু সিনকোনা। এই ড্যাশে হবে সর্পগন্ধা। তারপর 56 নাম্বার, পলিমাটি ইস টু ড্যাশ। কালো মাটি ইস টু তুলো। এই ড্যাশে হবে ধান, কারণ পলিমাটিতে কিন্তু ধান ভালো হয়। ওকে, এবার দেখো বইয়ের 98 পৃষ্ঠায় যে বাম দিক ডান দিক রয়েছে সেটি আমি এখানে করে রেখেছি। তোমরা ভালো করে এটিকে দেখে নাও। ওকে, এবার দেখো আমি পয়েন্ট করেছি ভারতের জনজাতি। এটি কিন্তু তোমাদের লাস্ট পয়েন্ট। এই লাস্ট পয়েন্ট থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে তোমরা সেগুলি খুব ভালো করে দেখে নাও। 58 নাম্বার, আদিবাসী কারা? উত্তর, আদিবাসী হলো এক বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। এবার তোমরা বইয়ের 99 পৃষ্ঠায় ভারতের আদি জনগোষ্ঠীগুলির যে আলোচনা করা হয়েছে সেগুলি বই থেকেই ভালো করে পড়ে নেবে। এখান থেকে আমি আর আলাদা করে কোনো প্রশ্ন উত্তর লিখলাম না। ওকে, তোমরা অবশ্যই কিন্তু এই পেজটি একটু ভালো করে পড়ে নিও। ওকে, এবার 59 নাম্বার, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা? উত্তর, ত্রিপুরা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এখানে আমি তোমাদের যতগুলি শর্ট প্রশ্ন মানে 1 নাম্বারের অর্থাৎ এক কথায় উত্তরের যে প্রশ্নগুলি দিলাম সেগুলি প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে এগুলি। 60 নাম্বার, স্বাধীনতা দিবস কবে? উত্তর, 15ই আগস্ট। 61 নাম্বার, গান্ধী জয়ন্তী কবে? উত্তর, 2 অক্টোবর। 62 নাম্বার, সাধারণতন্ত্র দিবস কবে? উত্তর, 26শে জানুয়ারি। এবার 63 নাম্বার, হিন্দুদের ধর্মীয় উৎসব কি? উত্তর, দীপাবলি, হোলি। 64 নাম্বার, ইসলামদের ধর্মীয় উৎসব কি? উত্তর, ঈদ উল ফিতর, মহরম। 65 নাম্বার, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব কি? উত্তর, গুড ফ্রাইডে, বড়দিন। 66 নাম্বার, জৈনদের ধর্মীয় উৎসব কি? উত্তর, মহাবীর জয়ন্তী। 67 নাম্বার, বৌদ্ধদের ধর্মীয় উৎসব কি? উত্তর, বুদ্ধ পূর্ণিমা। এবার তোমাদের লাস্ট এবং 168 নম্বর প্রশ্নটি হলো, শিখদের ধর্মীয় উৎসব কি? উত্তর, গুরু নানক জয়ন্তী। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের আমাদের দেশ ভারত নামক অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি যে প্রশ্ন উত্তরগুলি প্রোভাইড করলাম তোমরা কিন্তু অবশ্যই এগুলি ভালো করে মুখস্থ করে নেবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট এরকমই আরো অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায়।